হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং খুশিতে আছো। তো আজকে আমি শুরু করব দ্রবণ চ্যাপ্টার, ক্লাস 12-এর দ্রবণ চ্যাপ্টারটা আমি শুরু করব। তো এটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 2, তোমাদের বইয়ে এটা চ্যাপ্টার 2 হিসেবে রয়েছে। তো এই দ্রবণ জিনিসটা আমরা কেন পড়বো? দ্রবণ জিনিসটা পড়বো তার কারণ হচ্ছে এটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রির একটা পার্ট। তো এখানে যখন কোনো একটা বিক্রিয়া করাবো, বিক্রিয়ার আমাকে তার কনসেন্ট্রেশন জানতে হবে, গাঢ়ত্ব জানতে হবে। ধরো তোমার কাছে আছে 4 ইউনিট কনসেন্ট্রেশনের একটা কোনো সলিউশন রয়েছে, সেখান থেকে তোমাকে বলা হলো 0.01 ইউনিটের আমাকে একটা কনসেন্ট্রেশনে 100 ml আমাকে তৈরি করতে হবে। তো সেখান থেকে আমাকে ওই জিনিসটা তৈরি করতে হবে। তো তার জন্য জানতে হবে যে দ্রবণ থেকে কতটা ওখান থেকে নেব, কতটা জল মেশাবো বা অন্য কোনো সলভেন্ট মেশাবো, সেগুলো আমাদেরকে জানতে হবে এই দ্রবণ চ্যাপ্টার থেকে। ঠিক আছে? আর এই দ্রবণ পড়ার আগে আমাদেরকে জানতে হবে যে পদার্থ, আমাদের চারপাশে যা সমস্ত আমরা কিছু দেখতে পাই সবগুলোকে বলা হয় পদার্থ। ওকে? তো পদার্থ 3 প্রকারের। একটা হচ্ছে কি, যে কঠিন পদার্থ, 2 কি তরল পদার্থ, এবং 4 কি গ্যাসীয় পদার্থ। এটা হচ্ছে পদার্থের 3টে ভাগ এবং 3টে মেন ভাগ। ওকে, মেন পার্ট। তো এই কঠিন এবং তরল এবং গ্যাসীয় এই জিনিসগুলোকে যদি তুমি মিশিয়ে দাও, হয়তো কঠিন মেশালে, কঠিন তরল মেশালে, তরল মেশালে, তরল গ্যাস মেশালে, এই মেশানো যে সমষ্টি, এই সমষ্টিকে কি বলা হয় জানো? এই সমষ্টিকে বলা হয় মিক্সচার বা মিশ্রণ। তো মিশ্রণ মানেটা কি বললাম? যে 2 বা ততোধিক পদার্থকে মেশানোর পরে তার সমষ্টিকে বলা হয় মিশ্রণ। মিশ্রণকে 2 ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে কি সমসত্ব মিশ্রণ, আর 2 হচ্ছে কি অসমসত্ব মিশ্রণ। মানে এটা কি হোমোজিনিয়াস এবং হেটেরোজিনিয়াস। এই মিশ্রণ যেটা তৈরি হয়েছে এখানের মধ্যে নিজেরা নিজেদের সঙ্গে পরস্পর বিক্রিয়া করে না। ধরো মিশানো হয়েছে A প্লাস বি, তৈরি হয়েছে ধরো এ বি তৈরি হয়েছে। ওকে, তো এ এবং বি এখানে কিন্তু এর মধ্যে থাকবে, এরা কিন্তু একসঙ্গে মিশে গিয়ে মানে বিক্রিয়া করে এবি তৈরি করবে না। ওকে, তো মিশ্রণের ব্যাপার হচ্ছে 2 বা ততোধিক পদার্থ মেশানো হয়েছে, তার সমষ্টিকে মিশ্রণ বলছি, যারা পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে না। এরপরে ভাগে চলে এলাম। প্রথম ভাগটা কি সমসত্ব মিশ্রণ। সমসত্ব মিশ্রণে বলা হয়েছে কি এদের যে সংযুক্তি ব্যাপারটা কি, এই যে এ এবং বি একসঙ্গে লেগে গিয়ে যে মিক্সারটা তৈরি করছে সেটাকে বলছি সংযুক্তি। আমি আবার বলবো সংযুক্তি। এবং এদের ভৌত ধর্ম এক হবে। ঠিক আছে? ধরো আমি উদাহরণ দিচ্ছি। ধরো একটা বিকার নিলাম, এই বিকারের মধ্যে কি করলাম, জল নিয়েছি। ঠিক আছে? আর এর মধ্যে আমি কি দিয়েছিলাম, চিনি দিয়েছিলাম। এটা হচ্ছে চিনির একটা দ্রবণ, জলীয় দ্রবণ। তো বলা হয়েছে সংযুক্তি, দেখবে তোমাদের বইয়ে লেখা থাকবে সংজ্ঞাতে সংযুক্তি। এই সংযুক্তি ব্যাপারটা কি রকম? সংযুক্তি ব্যাপারটা হচ্ছে ধরো তুমি এই জায়গা থেকে কিছুটা তুললে এবং এই জায়গা থেকে কিছুটা তুললে। ধরো এই জায়গায় একটা নল লাগানো আছে, এখানে একটা ধরো এই কাঁচের যে বিকারটা রয়েছে, এই বিকারটার মধ্যে এখানে একটা নল, এখান থেকে তুমি ধরো 50 ml বার করে নিলে, এখান থেকেও ধরো 50 ml বার করলে। দেখা গেল যদি এখানে দুটো এ থাকে আর দুটো বি থাকে, তাহলে কিন্তু এখানেও দুটো এ এবং দুটো বি থাকবে। ঠিক আছে? তার মানে সংযুক্তি মানে হচ্ছে কি ওরা এমনভাবে মিশে যাবে, সমানভাবে মিশে যাবে, যে কোনো জায়গা থেকে তুমি কিছুটা তোলো না কেন, দেখবে সেই জায়গায় যতটা পরিমাণ এ বি থাকবে, অপর জায়গা থেকে তুমি যদি আবার অন্য অংশ থেকে যদি তুলে নাও, সেখানেও দেখবে দুটো এ থাকবে, দুটো বি থাকবে। এটাকেই বলা হয় সংযুক্তি। মানে যখন কি হচ্ছে যে এদেরকে এই যে উপাদান, এই যে মিশ্রণের যে সমসত্ব মিশ্রণের যে উপাদানগুলো কি হয় একসঙ্গে মিশে গিয়ে এবং সমভাবে সব জায়গাতে থাকে। ঠিক আছে? এবং এদের কি, ঠিক আছে, এখানটায় লিখছি আমি এদের বৈশিষ্ট্য কিরকম। এদের বাইরে থেকে লেখো, তুমি বৈশিষ্ট্যগুলো লেখো। এদের বাইরে থেকে তুমি উপাদানগুলোকে বুঝতে পারবে না, উপাদানগুলোকে পৃথক করতে পারবে না। মানে যে চিনির দ্রবণের মধ্যে তুমি কি বাইরে থেকে চিনিটা দেখতে পাও না, শুধু জলটাই দেখতে পাও। ওকে, মানে একটা দ্রবণ দেখতে পাও। ওকে, গাঢ় দ্রবণ হতে পারে, সেটা কম গাঢ় হতে পারে। তো এই জিনিসটা তোমরা দেখতে পাও। এরপর এই যে দ্রবণটা তৈরি করা হয়েছে এ এবং বি দিয়ে, যে এ মানে হচ্ছে ধরো তোমার চিনি এবং আর বি হচ্ছে জল। তো এই যে চিনি আর জলের মধ্যে খুব সহজে এদেরকে তুমি পৃথক করতে পারবে না।
সমসত্ব মিশ্রণের হচ্ছে এটা রুল আছে এটাই, যে সমসত্ব মিশ্রণকে খুব সহজে, মানে ধরো তুমি ফিল্টারেশন করে কোনো একটা ফিল্টার পেপার নিয়ে উপরে তুমি জল দিয়ে দিলে, বা ধরো ফিল্টার পেপার কেন, তুমি যদি একটা কাপড় নাও, কাপড়ে যদি চিনির জলটা দাও, দেখবে চিনির জল পুরো নিচে চলে গেছে, দেখবে উপরের জলটাও যেরকম মিষ্টি ছিল, তোমার নিচে ছাকনা মানে ছাকার পরও সেই জলটা কিন্তু আবার মিষ্টি রয়েছে। তার মানে তুমি খুব সহজে এই সমসত্ব মিশ্রণগুলোকে কোনোভাবেই তুমি পৃথক করতে পারবে না। এবং কি এই যে এই দশাটা দূর থেকে তুমি দেখলে কি মনে হবে, এটা একটা দশাই থাকবে, মানে দশা মানে কি, তরল না গ্যাসীয় না কঠিন, এই দশাটা এক দশা থাকবে, দুজনে মিশে গিয়ে একটা দশা শো করবে। ওকে, তাহলে এটা হচ্ছে সমসত্ব মিশ্রণ, এটা তুমি বুঝতে পারলে। অসমসত্ব মিশ্রণের ক্ষেত্রে কি হয়, এখানে বলা হয়েছে কি, এদের বাইরে থেকে যদি এ এবং বি কে মেশানো হয়, এর মধ্যে ধরো আমি দিলাম কি জল দিয়েছি, জল আর আমি তেল দিয়েছি, তো দেখবে তেলটা উপরে ভাসে আর নিচে জলটা থাকে। বা ধরো আমি এখানে কাঁকর দিয়ে দিলাম আর এর মধ্যে চিনি 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 ফেলে দিলাম, দেখা যাবে যে বাইরে থেকে তুমি যখন ওই কাঁচের বিকারটাকে দেখলে কি মনে হবে, যে কাঁকরের টুকরো এবং চিনির টুকরোগুলো তুমি দুটো দেখতে পাচ্ছ। তার মানে কি, এরা অনেকগুলো দশাতে থাকতে পারে, দুটো দশা থাকতে পারে। যদি তুমি তিনটে জিনিস মেশাতে, তারা ধরো এর মধ্যে কোনো কালো কালো কাঁকরে ছোট ছোট বালি মিশিয়ে দিলে, তখন দেখতে পাবে যে তিনটে দশা দেখতে পাবে। এখানে ক্ষেত্রে কি তেল এবং জল দুজন পৃথকভাবে থাকে, এখানে ধরো দুটো দশা দেখতে পাবে। তার মানে অসমসত্ব মিশ্রণের যে উপাদানগুলো বাইরে থেকে তুমি দেখতে পাবে এবং এদেরকে ইজিলি পৃথক করা যায়, ঠিক আছে। এবং এই যে এই অসমসত্ব মিশ্রণগুলোর যে সংযুক্তি, তুমি যদি এখান থেকে কিছুটা তুলে নাও আর এখান থেকে কিছুটা তুলে নাও, তুলে নিলে ধরো যদি এখানে তিনটে এ প্লাস বি প্লাস সি দিয়ে তুমি এই তিনটে তৈরি করেছো, মানে বড় কাঁকর বালি নিয়েছো আর কি নিয়েছো, চিনির গুঁড়ো নিয়েছো, তো এখানে দেখা যাবে যদি এখান থেকে তুমি কিছুটা পরিমাণ তুললে যদি দেখা যায় এ দুটো বি প্লাস একটা সি পাওয়া যায়, এখান থেকে তুললে হয়তো তুমি দেখবে দুটো এ একটা সি আর তিনটে বি পাওয়া গেছে। তার মানে কি সংযুক্তি মানে কি, এদের যে সঙ্গে লেগে আছে এগুলো আলাদা, বিভিন্ন জায়গা থেকে তুললে এদের সংখ্যা আলাদা আলাদা হবে, ঠিক আছে। তাহলে এদের ভৌত ধর্ম আলাদা হবে, তার কারণটা কি, যদি ধরো তুমি চকের গুঁড়া নাও, জলের মধ্যে চকের গুঁড়ো মিশিয়ে দিলে চকের গুঁড়োগুলো নিচে পড়ে থাকে, তাহলে কি হচ্ছে, এদের ভৌত ধর্ম কি আলাদা, দুটোকে পৃথক ইজিলি করা যায় এবং দুজনের ভৌত ধর্ম আলাদা। কিন্তু এদের ক্ষেত্রে কি হবে, যে ভৌত ধর্মটা সমসত্বর ক্ষেত্রে ভৌত ধর্মটা একই থাকবে। ওকে, এটা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে, আমি এটা বুঝলাম। এরপরে যেটা আসবো, এই মিশ্রণের উপরে নির্ভর করেই আমাদের দ্রবণটা আমরা পড়বো। তো এখানে আমরা দ্রবণ বলতে আমরা সব সময় নেব যে সমসত্ব মিশ্রণ, এই সমসত্ব মিশ্রণটাকে আমরা কি বলবো, দ্রবণ বলবো, ঠিক আছে। তা দ্রবণের পার্ট কি, তাহলে এবার চলে এলাম দ্রবণ। দ্রবণ মানে কি, দুই বা ততোধিক যদি কোনো পদার্থ মেশানো হয়, তাদের উপাদান যদি মেশানো হয়, সেটা যদি সমসত্ব হয়, সমসত্ব মিশ্রণ হয়, তখন তাকে আমরা কি বলবো, দ্রবণ বলবো, ঠিক আছে। তোমাদের বইয়ে যেরকম ভাবে লেখা আছে তোমরা পড়ো, বুঝতে পারবে যে সমসত্ব মিশ্রণ দুই বা ততোধিক উপাদান মেশালে যে মিশ্রণটা তৈরি হবে, সেই মিশ্রণটা অবশ্যই সমসত্ব মিশ্রণ হতে হবে, তবেই তাকে আমরা দ্রবণ বলবো। যদি অসমসত্ব হয় তাহলে সেটাকে আমরা দ্রবণ বলবো না। তো দ্রবণকে আবার দুভাগে ভাগ করা হয়। একে ভাগ করা হয় কি, একটা বলা হয় দ্রাবক আর দু নম্বরটাকে বলা হয় দ্রাবক। এটাকে বলা হয় সলিউট আর এটাকে বলা হয় সলভেন্ট। আর দ্রবণকে ইংরেজিতে বলা হয় সলিউশন। এই টার্মগুলো মনে রাখো, পরে কাজে লাগবে, পরীক্ষাতে কাজে লাগবে। তো দ্রাব এবং দ্রাবক এই দুজনের সমষ্টিকে বলা হয়, সমষ্টিকে এই দুজনকে মেশালে বলা হয় দ্রবণ বলা হয়, ঠিক আছে। তো আমাদেরকে জানতে হবে দ্রাব কি আর দ্রাবক কি। এই দ্রাবর উদাহরণ, এই দ্রাবর হচ্ছে বৈশিষ্ট্যগুলো কি, এটা হচ্ছে কি সব থেকে কম পরিমাণ থাকবে, এর যে আপেক্ষিক পরিমাণ, এর যে অ্যামাউন্ট আপেক্ষিক অ্যামাউন্ট কম থাকবে। ওকে,
খাতায় লেখো তোমরা এভাবে, যে দ্রাব কি, দ্রাব হচ্ছে কি, যে সব থেকে একটা দ্রবণের মধ্যে, একটা সলিউশনের মধ্যে যে সলিউট পার্টটা থাকবে, যে সলিউট পার্টিকেলগুলো থাকবে বা দ্রাব পার্টিকেলগুলো থাকবে, তার পরিমাণ সব থেকে কম হবে। ঠিক আছে? আর দ্রাবকের ক্ষেত্রে কি হবে, আমি দ্রাবকটা এখানে লিখছি, এর পরিমাণ বেশি হবে। পরিমাণ বেশি হবে। দ্রবণের মধ্যে দ্রাবকের পরিমাণ বেশি হবে, দ্রাবর পরিমাণ কম হবে। এই দুটো গেল। ঠিক আছে? তো এই যে দ্রাব কি হয়, দ্রাবকে দ্রবীভূত হয়, কারণ দ্রাবকের পরিমাণটা বেশি, তাই এই দ্রাবকের পরিমাণটা কম। তাই যেমন ধরো আমি উদাহরণ দিচ্ছি, যদি চিনি হয়, চিনি প্লাস জলকে তুমি গুললে, এই চিনিকে বলা হবে দ্রাবক, প্লাস জলকে কি বলা হবে, দ্রাবক। এদের যে সলিউশন হবে সেটা কি বলবো আমরা, চিনির জল বলবো বা শরবত বলবো। আমরা বলি তো শরবত, এই শরবতটাকে আমরা কি বলবো, সলিউশন বা দ্রবণ বলবো। ঠিক আছে? এটা বুঝতে পারলে? তাহলে দ্রবণটা কি হচ্ছে, সমসত্ব একটা মিশ্রণ, যেখানে কি হচ্ছে যে দুই বা ততোধিক পদার্থের যে উপাদানগুলো মিশে একটা সমসত্ব মিশ্রণ তৈরি করছে, সেই মিশ্রণটাকে আমরা দ্রবণ বলছি। দ্রবণকে দুভাগে ভাগ করা হয়, তার মধ্যে একটা দ্রবণের মধ্যে, একটা বিকারের মধ্যে যদি দ্রবণ থাকে, এই দ্রবণের মধ্যে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে দ্রাব পার্ট থাকে, একটা হচ্ছে দ্রাবক পার্ট থাকে। দ্রাব পার্টটা হচ্ছে সব থেকে কম পরিমাণ থাকে, এবং দ্রাবক যেটা সলভেন্ট বলা হয় তার পরিমাণটা সব থেকে বেশি হয়। ওকে? আর এইখানে এই দ্রবণের যে দ্রাব এবং দ্রাবক, এদের যে পরিমাণ, এদের পরিমাণটা একটা লিমিট পর্যন্ত চেঞ্জ করা যেতে পারে। মানে বুঝতে পারলে? মানেটা হচ্ছে এরকম, ধরো তুমি এখানে একটা বিকার নিয়েছো, এর মধ্যে তোমার জল আছে, ধরো 10 ml জল আছে, এখানে 10 ml জল রয়েছে। ঠিক আছে? আর তুমি কি করলে, এর মধ্যে তুমি চিনি অ্যাড করে চলেছো, ধরো তুমি 10 গ্রাম, 50 গ্রাম, 100 গ্রাম এরকম করে করে অ্যাড করছো, 200 গ্রাম, 300 গ্রাম করে অ্যাড করছো এবং নাড়িয়ে যাচ্ছ। একটা সময় আসবে যে সময়ে দেখবে এই তুমি যখন একটু চিনি যদি অ্যাড করো, তখন কি হবে, এই চিনিগুলো আবার নিচে থিতিয়ে পড়বে। কেন কি, অলরেডি এই দ্রবণটা সম্পৃক্ত হয়ে গেছে। সম্পৃক্ত মানেটা কি, অলরেডি ও যতটা নেওয়ার ক্ষমতা ছিল জলের, জল কি করে এখানে দেখো, এটা আবার বোঝার চেষ্টা করো। ধরো চিনি রয়েছে, চিনিটাকে কি করবে, ওই জল এভাবে পরিবেষ্টিত করে রাখবে, চিনির অণুগুলোকে, করবে কিনা, এভাবে পরিবেষ্টিত করে রাখবে পুরোপুরিভাবে। তাহলে কি হচ্ছে, যখন চিনির পরিমাণ খুব বেড়ে যাচ্ছে, তখন আর পরিবেষ্টিত করার মতো অত জল নেই, তো সম্পৃক্ত হয়ে যাচ্ছে। তোমরা এটা অলরেডি অনেক দিন আগে পড়েছো, তোমরা জানো ব্যাপারগুলো। তো যখন সম্পৃক্ত হয়ে যাবে, তখন কি হবে, এই দ্রবণটা অসমসত্ব হয়ে যাবে, কারণ দুটো উপাদানকে আমরা বাইরে থেকে দেখতে পাবো, তাই তখন সেটাকে আমরা দ্রবণ বলবো না। ঠিক আছে? তাহলে সেটাকে আমরা দ্রবণ বলবো না। তো এই জিনিসটা বুঝতে পারলে যে আমরা একটা লিমিট পর্যন্ত, মানে যে লিমিট পর্যন্ত এটা সম্পৃক্ত হবে না, তার আগে পর্যন্ত আমরা এটাকে কি বলছি, দ্রবণ বলছি। ঠিক আছে? তো দ্রাবের পরিমাণটা হচ্ছে সব থেকে কম, দ্রাবটা মিশিয়ে যাওয়া হয়, এবং দ্রাবকের পরিমাণটা হচ্ছে সব থেকে বেশি থাকে। এরপরে ধরো কোনো একটা যে চিনির জল, এই যে এখানে লিখেছিলাম যে চিনির যে জলটা করেছিলাম, এই চিনির জলের যে দশা মানে কোন দশাতে আছে, এটা তরল দশাতে আছে। কেন তরল দশাতে থাকে, তার কারণ হচ্ছে দ্রাবকের নেচারের উপরে নির্ভর করে যে সলিউশন বা দ্রবণের নেচার কি হবে। যদি দ্রাবক যদি তরল হয় ও তরল হবে, দ্রাবক যদি কঠিন হয় তাহলে ও কঠিন হবে, দ্রাবক যদি গ্যাসীয় হয় তাহলে ও গ্যাসীয় হবে। তাহলে বুঝতে হবে যে দ্রবণের যে নেচার হবে, দ্রবণের নেচার দ্রাবকের উপর নির্ভর করে। ঠিক আছে, লিখে রাখো, দ্রবণের নেচার দ্রাবকের উপর, অবস্থার উপরে নির্ভর করে। দ্রাব কি, দ্রাব হচ্ছে দ্রাবককে মেশানো হয়, দ্রাব মানে সলিউটকে সবসময় সলভেন্টের উপরে সলভেন্টের সঙ্গে মেশানো হয়, এর পরিমাণ বেশি থাকে, এর পরিমাণ কম থাকে। ঠিক আছে? তো নর্মালি এখন দেখতে হচ্ছে এই জায়গাটা দেখো দ্রাব, এই জায়গাটা হচ্ছে দ্রাবক। দেখো এটা তিনটে যদি মনে রাখতে হয় তোমাকে, দ্রাব আর দ্রাবকের মধ্যে যদি তোমার কনফিউশন এসে যায়, তাহলে বুঝবে যে দ্রাব ধরো এই যে দুটো
অক্ষর দিয়ে তৈরি আছে, এখানে 3টে অক্ষর দিয়ে তৈরি আছে। যার অক্ষরের সংখ্যা কম আছে সে হচ্ছে পরিমাণ কম, তার মানে এটা হচ্ছে সলিউট হবে, এটা হচ্ছে সলভেন্ট হবে। এটা জাস্ট মনে রাখার জন্য। ওকে, তাহলে কি হচ্ছে, আমরা যদি বলি, উদাহরণ যদি বলি যে 20% চিনির জলীয় দ্রবণ, তাহলে কি হবে? 20% মানে কি 20 ভাগ চিনি, 20 ভাগ চিনি কি থাকবে? 80 ভাগ জলে থাকবে নাকি? যখন 20% জলীয় দ্রবণ বলবো তার মানেটা কি? 20 ভাগ চিনি আছে আর এর মধ্যে 80 ভাগ জল আছে, তাই 20 প্লাস 80 মিলে হচ্ছে 100% হয়। তাহলে 20%, 100 ভাগের মধ্যে 20 ভাগ চিনি আছে, তাহলে বাকি ভাগ কত? বাকিটা জল কত থাকবে? 80 ভাগ থাকবে। তাহলে 100 থেকে -20 করলে 80 ভাগ চলে আসবে। তো এই জিনিসটা হচ্ছে দ্রবণ। ঠিক আছে, ধরো তোমাকে বলা হলো, তোমাদের একটা মনে পড়লো, ধরো ধুমায়মান নাইট্রিক অ্যাসিড, এটা আমাকে একটা মাধ্যমিকের ছেলে কোশ্চেন করেছিল যে এর মধ্যে কত পরিমাণ HNO3 এগুলো থাকে। তো ধুমায়মান HNO3 এর মধ্যে এটা জেনে রাখো, এটাও একটা দ্রবণ। তো এর মধ্যে কি থাকে? 68 থেকে 98% HNO3 থাকে। ঠিক আছে, এর মধ্যে আর কি থাকে? 1 থেকে 3% বা 2% কি থাকে? জল থাকে। আর কি থাকে? 1 থেকে 13% N2O4 থাকে। ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড থাকে। তো ধুমায়ন নাইট্রোজেনের মধ্যে এই কালারটা ইয়েলো কালারের হয়, এবং দেখা যায় যে ধুমায়মানের যে অ্যাসিড, এই অ্যাসিডটা বাইরে থেকে দেখা যায় হলুদ তরল আকারে। তো এইখানে দ্রাবকটা হচ্ছে HNO3। দেখো, যার পরিমাণ সব থেকে বেশি থাকবে সেই হবে দ্রাবক। এখানে H2O এবং N2O4 এটা কিন্তু দ্রাবক। এই দুটো হচ্ছে কি? দ্রাবক বা সলিউট, আর এটা কি? দ্রাবক বা সলভেন্ট। ঠিক আছে, মাথায় ঢুকলো? তার মানে তোমরা সবসময় ভেবে নেবে না যে জল থাকলেই যে ওটা দ্রাবক হবে, এটা কখনো ভাববে না। যার পরিমাণ বেশি থাকবে দ্রবণে তাকেই আমরা বলবো দ্রাবক। ওকে, লিখে নিয়েছো? এরপরে যে জিনিসটা লিখাচ্ছি সেটা লেখো, খুব সহজভাবে বুঝতে পারবে। ধরো আমি বললাম তোমাকে এখানে দ্রবণের উপাদান, এটা আমি আগেও বলেছি, তবু লিখে রাখো। দ্রবণের উপাদান, এটা ধরো বললাম দ্রাব, আর এটা হচ্ছে দ্রাবক। দ্রাবক একটা মিশিয়েছি, দ্রাবক একটা, দ্রাব দুটো, তিনটে, একটা। তাহলে দ্রবণের উপাদান কটা হলো? এখানে দুটো, এখানে কটা উপাদান হলো? তিনটে, এখানে কটা উপাদান হলো? চারটে। ধরো এখানে 4টা মিশিয়েছি, এখানে একটা, 5টা। তার মানে একটা জিনিস লক্ষ্য করো, দ্রবণের উপাদান দুটো, সেখানে দ্রাব একটা এবং দ্রাবক একটা করে লেখানো আছে। চেঞ্জ করা যায়। দ্রাবক আমরা কখনো দুটো ইউজ করি না। দ্রাবক মানে সলিউট যেটা, সেটার সংখ্যা চেঞ্জ হতে পারে, তার উপাদান চেঞ্জ হতে পারে, সেটা 2 বা ততোধিক হতে পারে, কিন্তু দ্রাবক অলওয়েজ 1 হবে। ঠিক আছে, তাহলে কি বললাম? দ্রাবক অলওয়েজ 1 হবে। এই কথাটা যেন মাথায় থাকে। ঠিক আছে, আর এই দ্রবণের যে অবস্থা সেটা কার উপরে ডিপেন্ড করবে? দ্রাবকের উপরে ডিপেন্ড করবে। দ্রাবক কোন স্টেটে রয়েছে, কঠিনে আছে, তরলে আছে, না গ্যাসে আছে। তাহলে এটা বুঝতে পারলে, এটা লিখে রাখলো, এটা লিখে রাখো। তো ফিজিক্যাল স্টেট সবসময় দ্রাবকের উপর নির্ভর করে। দ্রাবক অলওয়েজ 1 হবে, একটা উপাদান হবে। দ্রাবক চেঞ্জ হতে পারে, সলিউট চেঞ্জ হতে পারে তোমাদের। এরপরে আমি যেটা বলছি সেটাকে লেখো, সেটা তোমাদের বইয়ে আছে, কোনো অসুবিধা নেই। তোমরা শুধু লেখো যে টাইপস অফ দ্রবণ। আমি এটাকে এমনভাবে পড়াচ্ছি, তোমাদের নোট এখান থেকেই তোমরা নোট তৈরি করে নেবে। হয়তো ভিডিওটা একটু লেন্দি হবে, কিন্তু তোমরা ভিডিওটা পরপর দেখো। তাহলে কি হচ্ছে? টাইপস অফ দ্রবণ কি? টাইপস অফ দ্রবণের মধ্যে দ্রাব লিখলাম এখানে আমি, দ্রাবক তোমাদের বইয়ে যেরকম আছে ধরো সেরকম ভাবে তুমি লিখলে। ধরো গ্যাস বাই গ্যাস, গ্যাসের মিশ্রণ কি? যদি হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন মেশানো হয় তাহলে এরকম একটা মিশ্রণ হলো। আমাদের বায়ুর মধ্যে কি অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন সব রয়েছে, তো সেরকম একটা মিশ্রণ হলো। এরপর হচ্ছে কি তরল কি? ধরো
ইথানল আর জল মিশানো হয়েছে, ইথানলের জলীয় দ্রবণ। সেখানে কি হচ্ছে, ইথানল তরল আর জলটা হচ্ছে তরল, তাহলে তরল তরলের মিশ্রণ হলো। এরপরে কি কঠিন, কঠিন কঠিনের মিশ্রণ কি, যেটাকে বলা হয় ধাতু সংকর বা অ্যালয় বলা হয়, অ্যালয়। অ্যালয়গুলো কি, অ্যালয় হচ্ছে কি, ধরো ব্রোঞ্জ, ব্রোঞ্জ কি কপার প্লাস টিনের মিশ্রণ, ব্রোঞ্জ হচ্ছে কি কপার প্লাস টিনের মিশ্রণকে বলা হয় ব্রোঞ্জ। এখানে মোটামুটি 88% কপার থাকে এবং বাকি 12% টিন থাকে। ওকে, এই জিনিসটা মাথার মধ্যে রাখবে যে ব্রোঞ্জে 88% কপার এবং 12% টিন থাকে। ঠিক আছে, এই ধরনের ধাতু সংকরগুলো কঠিন কঠিন হলো। এরপর হচ্ছে ধরো তুমি লিখলে গ্যাস প্লাস তরল, দ্রাব হচ্ছে গ্যাস আর দ্রাবক হচ্ছে তরল। যেমন ধরো কি CO2 প্লাস H2O, ধরো NH4 প্লাস H2O মিশানো হলো। বা যেমন ধরো তোমরা কোল্ড ড্রিঙ্কস দেখেছো, কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কি হচ্ছে, ওই তরলের মধ্যে কি কার্বন ডাইঅক্সাইডটাকে খুব হাই প্রেসারে ওকে ওর মধ্যে দ্রবীভূত করা থাকে। ঠিক আছে, গ্যাস তরল হলো। এর পরেগুলো আমি লিখছি না, তোমাদের বই আছে, তোমরা বইটা পাশে রেখে দেখো, আমি বলছি মুখে মুখে শুনে রাখো, খাতায় লেখো যে তরল দ্রাবক হচ্ছে গ্যাস হলে জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত বায়ু তার উদাহরণ। দ্রাবক গ্যাস দ্রাবক এবং দ্রাবক কঠিন, যেমন ধরো প্যালাডিয়াম প্লাটিনাম যে সমস্ত ধাতুগুলো রয়েছে, সেই ধাতুগুলো কি করে, ধরো এইটা একটা প্যালাডিয়াম ধাতু রয়েছে, ঠিক আছে, এটা প্যালাডিয়াম ধাতু রয়েছে, এর মধ্যে তুমি যদি এটার মধ্যে, এটা একটা চেম্বার রয়েছে, এই চেম্বারের মধ্যে কি করলে তুমি হাইড্রোজেন গ্যাস প্রবেশ করালে, কিছুক্ষণ পরে দেখা যাবে যে এই প্যালাডিয়াম যে গ্যাসটা প্যালাডিয়াম ধাতুটা এই হাইড্রোজেন গ্যাসটাকে শোষণ করে নিচ্ছে, ভিতরে নিয়ে নিচ্ছে। তুমি যখন একে টেম্পারেচার দেবে, কিছুটা পরিমাণ টেম্পারেচার দেবে, দেখবে প্যালাডিয়াম থেকে হাইড্রোজেন ইজিলি বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা নর্মাল। ও কি করছে যে ওটাকে ওর সারফেসে এবং সারফেসের কিছুটা নিচে ভিতরের দিকে ও কি করে ওটাকে অ্যাবসর্ব, মানে ওর উপরে শুষে রাখছে, টেনে রাখছে। ঠিক আছে, অনলি এইটুকুই, আর ওকে শুধু হিট দিলে বেরিয়ে যাবে। তো সেই মিশ্রণটাকে আমরা কি বলি, গ্যাস কঠিনের মিশ্রণ। আর এটা কি কঠিন এবং তরলের মিশ্রণ। আমি তো এতক্ষণ কঠিন তরল বললাম, কঠিন হচ্ছে দ্রাব, তুমি চিনি সুক্রোজ নুন এগুলো সব মেশাও জলের সঙ্গে, এগুলোকে বলা হয় কঠিন তরলের উদাহরণ। আর একটা কি তরল এবং কঠিনের উদাহরণ কি, অ্যামালগাম। এটা আমি লিখছি, অ্যামালগামটা শোনো। অ্যামালগাম ধরো সোডিয়াম অ্যামালগাম, জিঙ্ক অ্যামালগাম বা ডেন্টাল অ্যামালগাম বলে, ডেন্টাল অ্যামালগাম, বাংলায় লিখে রাখো ডেন্টাল অ্যামালগাম। এর মধ্যে কি আছে, Hg থাকে তোমার 50%, সিলভার কিছু পরিমাণ থাকে, তারপর অন্যান্য কিছু মেটাল থাকে, যেগুলো দাঁতে লাগানো হয়, দাঁতকে যখন ক্যাভিটি ফিল আপ করা হয় তখন ডেন্টাল অ্যামালগামটা ইউজ করা হয়। ঠিক আছে, তো আমরা টাইপস অফ দ্রবণটা পড়লাম, এটা তোমরা বইয়ে আছে, ভালো করে পড়ো। তোমাদের পরীক্ষাতে হয় শুধু উদাহরণ দিতে বলে যে কঠিন তরল এইদের উদাহরণ দাও। ঠিক আছে, তো উদাহরণের জন্য এই জিনিসটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে, বিশেষ কিছু ব্যাপার নয়, ও সিঙ্গেলে কিছু ছোটোখাটো ব্যাপারগুলো ছোটোখাটো কোশ্চেনগুলো আসে। তো এরপর আমরা কি আসবো, দ্রবণের বৈশিষ্ট্য। দ্রবণের বৈশিষ্ট্য কি, আমি আগে বলেছিলাম যে দ্রবণের বৈশিষ্ট্য কি, প্রথম ওকে সমসত্ব হতে হবে। দুই কি, এদেরকে সহজে পৃথক করা যাবে না। ঠিক আছে, তিন কি বলেছিলাম, দ্রাবের পরিমাণ আপেক্ষিকভাবে বেশি হবে, কম হবে, দ্রাবে মানে সলিউটের পরিমাণ কম হবে, আর উল্টো দিকে দ্রাবক বা সলভেন্ট বেশি হবে। ঠিক আছে, চার কি হবে, সমসত্ব পৃথক দ্রাবের পরিমাণ হলো যে দ্রবণের যে স্টেট অবস্থা সেটা দ্রাবকের উপর নির্ভর করবে। যদি ধরো কালার, নর্মালি আমাদের দ্রবণগুলো বর্ণহীন হয়, আর যদি কালার হতে হয়, যদি কালারফুল হয়, বর্ণযুক্ত হয়, সেটা
দ্রাবের উপরেও নির্ভর করতে পারে বা দ্রাবকের উপরেও নির্ভর করতে পারে। যেমন ধরো কপার সালফেট 4H2O, তুঁতে যেটাকে বলা হয়, তাহলে তুঁতের রং কি? নীল। এই নীল কালারটা যখনই তুমি জলের সঙ্গে মিশিয়ে দেবে তখন কি হবে, ওর বর্ণটা মানে জলীয় দ্রবণের যে বর্ণটা সেই বর্ণটা অলরেডি নীল কালারের হয়ে যাবে। যদি ধরো পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMNO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটাকে যদি মেশানো হয় জলের সঙ্গে তো দেখা যাবে যে MnO4 এর যে কালার, MnO4 এর কি কালার থাকে? বেগুনি কালার। MnO4 এর কি হয়? বেগুনি কালার হয়, পুরো জলীয় দ্রবণটা বেগুনি কালারের হয়ে যাবে। ঠিক আছে, তো KMnO4 এর জলীয় দ্রবণ এটা হলো। এরপর হচ্ছে কি দ্রবণের যে দ্রাবের যে কণাগুলো, 6 নম্বর দ্রাবের কণার ব্যাস খুব ছোট হয়। কত? 10⁻⁷ টু 10⁻⁸ সেন্টিমিটার। ঠিক আছে, দ্রাবের কণার ব্যাস খুবই ছোট হয়, মানে খুবই ক্ষুদ্র হয়, যার জন্য এটা কি বাইরে থেকে তুমি ডিটেক্ট মানে খালি চোখে তুমি দেখতে পারবে না। ঠিক আছে, তো সেটা হচ্ছে দ্রবণের মধ্যে দ্রাবের কণার ব্যাস 10⁻⁷ থেকে 10⁻⁸ পর্যন্ত থাকে। ঠিক আছে, এরপরে কি 6 নম্বর গেল। 7 নম্বরে কি একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত তুমি মেশাতে পারবে, দ্রাবও মেশাতে পারবে। একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত তুমি দ্রাবও মেশাতে পারবে। যদি বেশি মেশানো হয়ে যায় তখন কি হবে? দ্রবণটা অসমসত্ব হয়ে যাবে, আর তখন তাকে আমরা অসমসত্ব মিশ্রণ বলবো, দ্রবণ আমরা বলবো না। ঠিক আছে, তো একটা নির্দিষ্ট পার্ট পর্যন্ত, একটা নির্দিষ্ট ভাগ পর্যন্ত দ্রাবকে মেশাতে পারি। ঠিক আছে, আর বেশি দিলে কি হবে? এটা থিতিয়ে পড়বে। ঠিক আছে, এইটা হচ্ছে এদের মধ্যে বৈশিষ্ট্য। তোমাদের পরীক্ষাতে এভাবে বৈশিষ্ট্যগুলো আসে, দ্রবণের বৈশিষ্ট্য 2 নম্বর 3 নম্বরে আসে। তোমরা 2-4টা পার্ট লিখলেই খুব সুন্দরভাবে তোমরা নম্বরটা পেয়ে যাবে, ক্যারি করে যাবে। এরপরে তোমাদের মেন পার্ট শুরু হতে আস্তে আস্তে শুরু হবে। তো প্রথমে এরপরে আসে কি, যে তরলের ঘনত্ব, তরলের গাঢ়ত্ব, যেটাকে আমরা কি বলি? স্ট্রেংথ। তরলের কি হচ্ছে? এই যে তরল মানে যে দ্রবণের গাঢ়ত্ব। তো এইটাকে বলা হয় কি? কনসেন্ট্রেশন টার্মস। এগুলোকে কি ভাগ করা হয় কিভাবে? দুভাগে ভাগ করা হয়। তাহলে যে তরলে দ্রবীভূত, যদি কঠিন, সরি ভুল, এখানটা ওটা না, তরলে দ্রবীভূত কঠিনের গাঢ়ত্ব বা স্ট্রেংথ, বা দ্রবণের গাঢ়ত্ব বা স্ট্রেংথ, সেই কনসেন্ট্রেশন টার্মটা কি দুভাগে ভাগ করা হয়। একটা কি? টেম্পারেচার ডিপেন্ডেন্ট, আর একটা কি হবে? টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। তরলে দ্রবীভূত কঠিনের গাঢ়ত্ব, যেটা আমাদের মূল বিষয়, আমাদের পাঠ্য মূল বিষয়, সেটা কি? তরলে দ্রবীভূত কঠিনের গাঢ়ত্ব আমাদেরকে বার করতে হবে, বা সেটা কি দুভাগে ভাগ করা হয়। সেই কনসেন্ট্রেশন টার্মগুলো, যে টার্মগুলো আমরা পড়বো এবং সেইভাবেই আমরা দ্রবণটাকে আমরা পড়তে শুরু করব। মানে বিভিন্ন জায়গাতে বিক্রিয়াতে আমরা কতটা পরিমাণ দেবো, কতটা কনসেন্ট্রেশন দেবো, কত ইউনিট দেবো, সেটা এখান থেকে আসবে। তো কি হচ্ছে, যে একটা ফিক্সড অ্যামাউন্ট দ্রাবকে কত পরিমাণ, একটা ফিক্সড, এই যে স্ট্রেংথ বা গাঢ়ত্ব যেটা, তার মানে কি একটা ফিক্সড অ্যামাউন্ট দ্রাবকে কত পরিমাণ দ্রবীভূত হচ্ছে, তাকে আমরা দ্রবণের মাত্রা, শক্তি বা গাঢ়ত্ব বলি। তাহলে কি হচ্ছে, একটা ফিক্সড অ্যামাউন্ট হতে পারে, সেটা 100 ml হতে পারে সেটা 1000 ml মানে 1 লিটারও হতে পারে। ঠিক আছে, এই যে দ্রাবকের একটা ফিক্সড অ্যামাউন্টে কত পরিমাণ দ্রবীভূত আছে, সেটাকে আমরা বলি যে দ্রবণের গাঢ়ত্ব, মাত্রা বা স্ট্রেংথ। ওকে, তো স্ট্রেংথের একটু আলাদা সংজ্ঞা আমি পরে বলবো। স্ট্রেংথটাকে আমি যখন মোলারিটি পার্টটা পড়াবো তখন আমি বলবো। ঠিক আছে,
তো কি হচ্ছে, আমি কি বললাম আবার বলছি, যে একটা ফিক্সড অ্যামাউন্ট দ্রাবকে কত পরিমাণ দ্রবীভূত আছে তা দ্রবণের মাত্রা, শক্তি বা গাঢ়ত্ব ওকে বলা হয়। তো টেম্পারেচার ডিপেন্ডেন্ট এই পার্টটা কি হয়, টেম্পারেচার ডিপেন্ডেন্ট কিসের উপরে হয়, আমাদের এইখানে এই যে একটা দ্রবণের মধ্যে কি থাকে, একটা ভলিউম থাকে, মাস থাকে, এই দুটো পার্টই তো থাকে। ভলিউম মানে আয়তন, মাস মানে ওজন। তো এই মাস এবং ভলিউম কার উপর ডিপেন্ড করে, এই ভলিউম কার উপর ডিপেন্ড করে, টেম্পারেচার উপর ডিপেন্ড করে। মাস টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। তো এটা হচ্ছে কি আয়তন সম্বন্ধীয়, এখানে আয়তন সম্পর্কিত আমরা মাত্রাগুলো দেখব। কি মাত্রাগুলো আসবে, প্রথম আসবে কি শতকরা মাত্রা। যেমন ধরো ওয়েট বাই ভলিউম পার্সেন্টেজ, ভলিউম বাই ভলিউম পার্সেন্টেজ, ওজন ওজন বাই আয়তন পার্সেন্টেজ, আয়তন বাই আয়তন পার্সেন্টেজ। দুই কি মোলারিটি, দুই হচ্ছে কি মোলারিটি। তিন কি নর্মালিটি, মোলারিটিকে আমরা কি এককে প্রকাশ করি, এম এককে প্রকাশ করি, নর্মালিটিকে বড় হাতের এন হিসেবে প্রকাশ করি। চার কি, চার হচ্ছে কি ফর্মালিটি, ছোট হাতের এফ হিসেবে প্রকাশ করি। আর 5 নম্বর কি পিপিএম, পার্টস পার মিলিয়ন। পিপিএম, পিপিএম কে হচ্ছে কি ভলিউম বাই ভলিউম পিপিএম বা ডব্লিউ বাই ভলিউম পিপিএম। ঠিক আছে, ভলিউম বাই ভলিউম পিপিএম, পার্টস পার মিলিয়ন, ভলিউম আয়তন বাই আয়তন, পার্টস পার মিলিয়ন, ওজন বাই আয়তন। আর টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট পার্টে কে কে থাকবে, এই শতকরা মাত্রারই ওয়েট বাই ওয়েট পার্সেন্ট, ওজন বাই ওজন পার্সেন্টেজ। ওকে, দুই কি থাকবে মোল ফ্র্যাকশন, দুই থাকবে মোল ফ্র্যাকশন। তিন কি থাকবে, এটাকে এক্স হিসাবে প্রকাশ করা হয়। ঠিক আছে, তিন থাকবে কি মোলালিটি, মোলালিটি ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। আর চার কি পিপিএম, পার্টস পার মিলিয়ন, ওয়েট বাই ওয়েট। তো আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখবে, কারণ তোমাদের পরীক্ষার সময় আয়তন এবং মাস, এই টেম্পারেচার কোনটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট কোনটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট নয়, সেটা এখান থেকে তোমরা বুঝতে পারবে। তাহলে কি হচ্ছে, যে উষ্ণতার উপর নির্ভর করে কি শতকরা মাত্রা, এই দুটো নির্ভর করে ডব্লিউ বাই ভি আর ভি বাই ভি। মোলারিটি নির্ভর করে, নর্মালিটি নির্ভর করে, ফর্মালিটি নির্ভর করে। আর পিপিএম ভলিউম বাই ভলিউম, ওয়েট বাই ভলিউম নির্ভর করে। আর টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট এই পার্টগুলো, এই কনসেন্ট্রেশন টার্মগুলো, এগুলো কি করে, এগুলো উষ্ণতার উপর নির্ভর করে না। কি পিপিএম ডব্লিউ বাই ডব্লিউ, মোলালিটি নট মোলারিটি, এখানে আর আই টি আছে, এখানে এল আই টি আই, মোলালিটি। মোল ফ্র্যাকশন শতকরা মাত্রার ওজন বাই ওজন শতকরা মাত্রা, সেগুলো কি হয় উষ্ণতার উপরে নির্ভর করে না। তো আজকে আমি এতদূর পর্যন্তই পড়ালাম, এরপরে তোমাদের কি আসবে আমি একটা একটা করে পার্ট শুরু করব। শতকরা মাত্রা, তারপরে মোলারিটি, তারপরে নর্মালিটি, ফর্মালিটি, তারপরে মোল ফ্র্যাকশন, মোলারিটি, এই পার্টগুলো পরপর আসবে এবং তোমাদের ওর সঙ্গে ম্যাথ আসতে থাকবে, কারণ তোমাদেরকে একসঙ্গে ম্যাথগুলোও প্র্যাকটিস করতে হবে। এর যখনই তুমি পড়বে তখনই ম্যাথগুলো একসঙ্গে প্র্যাকটিস করবে, এবং প্র্যাকটিস করার পরে যখন একসঙ্গে সবটা কমপ্লিট হয়ে যাবে তখন কি হবে, তখন আমরা কি করব, একসঙ্গে একটা বড় করব, এক্সাম নিয়ে নেবো, যে এক্সামের মধ্যে সব ম্যাথগুলো থাকবে এবং সেটাকে আমি আবার অ্যান্সার করে দেবো। সেই সময় তোমরা একটু কনফিউজ হবে, কিন্তু যদি ভালো করে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে খুব সুন্দরভাবে বুঝে নিতে পারো, তাহলে তোমাদের এই অসুবিধাটা থাকবে না। ঠিক আছে, আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা আমাকে জানাবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো, কঠিন লাগলো না জটিল লাগলো, সেটা আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে। ঠিক আছে, তোমরা ভালো থেকো এবং খুশিতে থেকো।